के रखवाले, सुन दर्द भरे मेरे नाले, सुन दर्द भरे मेरे नाले। সেদিন 1992 সালের 27শে জানুয়ারি দুপুরবেলা, জায়গাটা পশ্চিম মুম্বাইয়ের বরিভেলি। ব্যস্ত রাজপথ দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করছে। কেউই খেয়াল করেননি যে অনেকক্ষণ ধরে এক হাতে বুক চেপে ধরে শতচ্ছিন্ন ময়লা জামা কাপড় পরা একজন বয়স্ক মানুষ অনেকক্ষণ ধরে আর একটা হাত বাড়িয়ে একটা অটো রিক্সা দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু লোকটার পোশাক, অনেক দিনের না কামানো দাড়ি, উস্কো খুস্কো মাথার চুল দেখে ভব ঘুরে ভেবে কেউই থামছে না। অবশেষে পথ চলতি একজনের ব্যাপারটা চোখে পড়ল। এগিয়ে গিয়ে দেখে বুঝতে পারলেন মানুষটা ভয়ানক অসুস্থ। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। কোনো রকমে একটা রিকশায় মুমূর্ষু মানুষটাকে তুলে কাছের সরকারি হাসপাতালে যখন পৌঁছালেন, তখন আর সঙ্গের মানুষটার শরীরে প্রাণ নেই। রাস্তাতেই হার্ট ফেল করে মারা গেছেন সেই ব্যক্তি। ডেথ সার্টিফিকেট লেখার সময় ডাক্তার পড়লেন মহাবিপদে। মৃত লোকটির নাম ধাম ঠিকানা কিছুই জানা নেই। হাসপাতালের কেউই চিনতে পারছে না লোকটাকে। শেষে একজন ওয়ার্ড বয় শনাক্ত করলেন মানুষটাকে। জানা গেল নাম। চমকে উঠলেন সবাই। কি কপাল দেখুন! প্রায় 40 বছর আগে এই অঞ্চলের বরিভ্যালি ন্যাশনাল পার্কেই বৈজু বাওরা সিনেমার কয়েকটা দৃশ্যের শুটিং হয়েছিল, যার নায়ক ছিলেন এই মানুষটা। 50 আর 60-এর দশকের সেই ভারত কাঁপানো নায়ককে সেদিন কেউই চিনতে পারেননি। ভারতভূষণ, পুরো নাম ভারতভূষণ ভাল্লা। 1920 সালের 14ই জুন উত্তরপ্রদেশের মিরাট শহরে এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে জন্ম। বাবা রায়বাহাদুর মতিলাল ছিলেন একজন প্রথিতযশা সরকারি উকিল। মাত্র 2 বছর বয়সেই মাতৃহারা। পড়াশোনা আলিগড়ে, ওখানেই গ্র্যাজুয়েশন। অত্যন্ত মেধাবী এই ছাত্রের খুব ছোটোবেলা থেকেই বিভিন্ন ধরনের বই পড়ার নেশা ছিল, বিশেষ করে ইতিহাসের বই। পরে কলেজ জীবনে সিনেমায় অভিনয় করার ইচ্ছা জাগে। বাবা চেয়েছিলেন ছেলে ওকালতি করুক। বাবার প্রচণ্ড অমত সত্ত্বেও চলে এলেন কলকাতায়। সেই সময় কলকাতা থেকেই বেশিরভাগ হিন্দি ছায়াছবি তৈরি হতো। 1941 সালের কেদার শর্মা পরিচালিত চিত্রলেখা সিনেমায় প্রথম আত্মপ্রকাশ। এরপর হিন্দি ছায়াছবির ভরকেন্দ্র বোম্বে মানে অধুনা মুম্বাইতে স্থানান্তরিত হলে ভারতভূষণ কলকাতা ছেড়ে বোম্বাই আসেন। মাঝে কলকাতা ও বোম্বাই মিলে 14টা সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করলেও আত্মপ্রকাশে প্রায় 11 বছর বাদে 1952 সালে বৈজু বাওরা ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে প্রথম সাফল্যের মুখ দেখেন ও রাতারাতি ভারত বিখ্যাত হয়ে যান। এরপর মির্জা গালিব, আনন্দমঠ, বসন্ত বাহার, বরসাত কি রাত, জাহানারা ইত্যাদি অসংখ্য হিট ছবিতে অভিনয় করেন। উর্দু ভাষায় পারদর্শী অত্যন্ত সুদর্শন এই অভিনেতা সারা জীবনে সব রকম ভূমিকা মিলিয়ে 320টি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে 28টি সিনেমাতেই নায়ক। 1955 সালে মুক্তিপ্রাপ্ত চৈতন্য মহাপ্রভু ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে উনি শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। জুটি বেঁধেছেন মধুবালা, সুরাইয়া, নার্গিস, বৈজয়ন্তীমালা, শ্যামা, মীনা কুমারীর মতো সেই সময়ের সমস্ত বিখ্যাত নায়িকাদের সাথে। নিজেকে নায়কের ভূমিকায় রেখে ভারতভূষণ বেশ কয়েকটি ছবি প্রযোজনাও করেছিলেন। তার মধ্যে বরসাত কি রাত আর বসন্ত বাহার তো সুপারহিট। ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্রে উনি ভীষণই সাবলীল অভিনয় করতেন। 1969 সালে মুক্তিপ্রাপ্ত প্যার কে মৌসম ছবিতে প্রথমবার চরিত্রাভিনেতা হিসাবে শশী কাপুরের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। কিশোর কুমারের গাওয়া তুম বিন যাও কাহা গানটা ওনার মুখেই ছিল, অনেকে চিনতেই পারেননি। সিনেমায় অভিনয় করে প্রচুর টাকা উপার্জন করেছিলেন ভারতভূষণ। একসময় হিন্দি সিনেমা জগতের প্রথম সারির নায়কদের মধ্যে উনি ছিলেন অন্যতম। শুধু বান্দ্রাতেই নয়, মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় ওনার অনেকগুলি প্রাসাদোপম বাংলো ছিল অনেকগুলো দেশি বিদেশি গাড়ি, আর ছিল বিশাল বইয়ের সংগ্রহ।
মিরাটের এক অভিজাত জমিদার বংশের কন্যা সরলা দেবীর সাথে ভারতভূষণের বিয়ে হয়েছিল। তাদের দুই কন্যা অনুরাধা ও অপরাজিতা। বড় মেয়ে অনুরাধা ছোটবেলা থেকেই পোলিও রোগে আক্রান্ত হয়ে চলৎ শক্তিহীনা, আর দ্বিতীয় মেয়ে অপরাজিতার জন্মের সময় প্রসবজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে ভারতভূষণের স্ত্রীর মৃত্যু হয়। 1967 সালে ভারতভূষণ নিজের প্রযোজিত বরসাত কি রাত সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করার সময় সহশিল্পী রত্না বলে এক অভিনেত্রীর প্রেমে পড়েন, আর তার সাথেই দ্বিতীয়বার পরিণয় সূত্রে আবদ্ধ হন। কিন্তু বৈভব আর প্রাচুর্যে সেই সোনার দিনগুলি ভারতভূষণের কপালে বেশি দিন সইল না। শুনতে আশ্চর্য লাগলেও পরম আত্মীয়রাই তার সর্বনাশের কারণ হয়ে উঠলেন। আসলে ভারতভূষণের বিরাট খ্যাতি, বিশাল বৈভব অনেকেই সহ্য করতে পারছিলেন না। কেউ কেউ ভুল পরামর্শ দিতে লাগলেন। এর মধ্যে বড় ভাই রমেশ নিজের ছেলেকে নায়ক করে ভারতভূষণকে ছবি তৈরি করার জন্য প্ররোচিত করতে থাকেন। প্রথমে রাজি না হলেও নাছোড়বান্দা ভাইয়ের কথায় ভারতভূষণ ভাইপো রাজীবকে লিড রোলে রেখে প্রচুর অর্থ ব্যয় করে নই উমর কি নই ফসল নামে একটি ছবি প্রডিউস করলেন। সিনেমাটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল। বিরাট আর্থিক লোকসানের মধ্যে পড়লেন ভারতভূষণ। ভাইয়ের পরামর্শে টাকাটা তোলার জন্যে আরও কয়েকটি ছবি প্রযোজনা করেন তিনি, কিন্তু ততদিনে ভাগ্য তাকে ছেড়ে চলে গেছে। সবকটাই পরপর ফ্লপ। একেবারে পথে বসে গেলেন একসময় ডার্ক সাইটে নায়ক। এদিকে ভাই ও অন্যান্য আত্মীয়রা রটিয়ে দিলেন যে ঘোড়দৌড়ের মাঠে যেতে যেতে নাকি ভারতভূষণ সর্বশান্ত হয়ে পড়েছেন। সবটাই মিথ্যা, পুরোটাই বানানো। পাওনাদারদের দেনা মেটাতে একে একে বিক্রি করে দিতে হয় মুম্বাই জুড়ে ছড়ানো সবকটা বাড়ি। দেনার দায় আস্তে আস্তে দামি গাড়িগুলো বিকিয়ে গেল। সাথে বাধ্য হলেন ওনার ভীষণ গর্বের বইয়ের সংগ্রহ ওজন দরে বিক্রি করতে। ভারতভূষণেরই একটা বাংলো কিনেছিলেন হিন্দি সিনেমা জগতের আরেক নায়ক জিতেন্দ্র। যেই মানুষটা নিত্য নতুন গাড়িতে অভ্যস্ত ছিলেন, তিনি ধীরে ধীরে ভিড় বাসে অন্যান্য 5টা সাধারণ মানুষের সাথে যাতায়াত করা শিখে গেলেন। ভাই আর অন্য নিকট আত্মীয়রা ততদিনে ওনাকে ছেড়ে চলে গেছেন। ছোট মেয়ে অপরাজিতা বিয়ে করে অন্য জায়গায় চলে গেছেন, বাবার খোঁজ রাখতেন না। প্রথম পক্ষের চির অসুস্থ বড় মেয়ে অনুরাধা বিনা চিকিৎসায় মারা গেলেন। দ্বিতীয় স্ত্রী রত্নাও একদিন ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। পশ্চিম মুম্বাইয়ে বড়ি ভ্যালির কাছে একটি বস্তিতে একটা এক চিলতে ভাড়ার ঘরে আরম্ভ হলো নতুন জীবন। পয়সার জন্যে যে কোনো সিনেমায় অকিঞ্চিতকর রোলে, এমনকি এক্সট্রার ভূমিকাতেও কাজ করতেন। অমিতাভ বচ্চন একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে একদিন তিনি ভারতভূষণকে বাস স্ট্যান্ডে লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি করতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন। 50 আর 60-এর দশকের ভারত কাঁপানো বিখ্যাত নায়ককে সেদিন কেউই চিনতে পারছেন না। এরপর এলো সেই ভীষণ কষ্টের অধ্যায়। একসময় যার গাড়ি মুম্বাইয়ের সবকটা স্টুডিওর গেটের সামনে দাঁড়ালেই দারোয়ানেরা শশব ব্যস্ত হয়ে স্যালাম ঠুকতে ঠুকতে গেট খুলে দাঁড়াতেন, সেই তিনি একটা সাধারণ ফিল্ম স্টুডিওতে পাহারাদারের চাকরি পেলেন। পেটের দায় লাঠি হাতে গেটের পাশে একটা টুলে বসে অন্য কলাকুশলীদের জন্যে ফটক খুলে দিতে লাগলেন। কাজের ফাঁকে কখনো সখনো ভীষণ অকিঞ্চিতকর চরিত্রে মুখ দেখিয়ে কিছু উপরি রোজগার হতো। উনি ভীষণ কষ্ট পেয়েছিলেন যখন একজন প্রডিউসার, যিনি একসময় ভারতভূষণকে তার সিনেমায় নায়ক হিসাবে সাইন করানোর জন্যে দিনের পর দিন ওনার বাংলোর বাইরে দাঁড়িয়ে থাকতেন, তিনি তার একটি ছবিতে ভারতভূষণকে একজন জুনিয়র আর্টিস্ট হিসাবে দাঁড় করিয়ে কয়েকটা টাকা দিয়েছিলেন। আত্মসম্মানে লাগলেও ভারতভূষণ টাকাটা হাত পেতে নিয়েছিলেন। সেই টাকায় অন্তত একবেলার খাবারের পয়সা উঠেছিল। ততদিনে ভারতভূষণের শরীরও ভাঙতে শুরু করেছে। নানা ধরনের অসুখ শরীরে বাসা বেঁধেছে, কিন্তু চিকিৎসার পয়সা কোথায়? হঠাৎ একদিন বুকে প্রচণ্ড ব্যথা। রাস্তায় বেরিয়ে এসে শেষ চেষ্টা করেছিলেন কোনোভাবে সরকারি হাসপাতালে পৌঁছাতে। আর তারপর কি হয়েছিল তা তো এই কাহিনীর প্রথমেই বলেছি। এই ছিল ভারতভূষণকে নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন। এই স্টোরিটা বা ভারতভূষণকে নিয়ে এই প্রবন্ধটা
কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে, আসি তাহলে।